এই ব্লগটায় আমি একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করব। যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটার ছোটোখাটো একটা ইতিহাস আছে এবং জায়গাটাও বেশ সুন্দর। যাদের ইতিহাসে একটু অ্যালার্জি আছে তারা স্কিপ করতে পারেন, তবে জায়গাটা না দেখলে মিস করবেন। আমি যাচ্ছি হচ্ছে মহারাজার দিঘি ভিতরগড়। বাংলাদেশের ঐতিহাসিক দুর্গনগরীর মধ্যে ভিতরগড় অন্যতম। পঞ্চগড় জেলা শহরের থেকে মাত্র 16 কিলোমিটার উত্তর পূর্বে অম্বরখানা ইউনিয়নে এই ভিতরগড় নামক জায়গাটা অবস্থিত। যেহেতু বললাম দুর্গনগরী, সেহেতু এই জায়গাটার একটা রাজা ছিল। সেই রাজার নাম হচ্ছে পৃথু রাজা। এখন বলতে পারেন এই পৃথু রাজা বাংলাদেশে কোন জায়গা থেকে আসলো? 6 শতকের শেষের দিকে পৃথু রাজা কামরূপে থাকতেন। ওই জায়গায় একটা যুদ্ধে পরাজিত হয়ে সপরিবারে চলে আসেন এই ভিতরগড়ে। এই জায়গাটায় যেমন বাংলাদেশের মানুষের যাতায়াত ছিল, তেমন ভারতের মানুষেরও যাতায়াত ছিল। শোনা যায় যে নেপালের মানুষজনও কম বেশি এই জায়গাটায় আসতো। ঐতিহাসিকদের মতে এই পৃথু রাজাকে স্থানীয় লোকজন মহারাজা নামে সম্বোধন করত, যার জন্য ওনার খননকৃত এই দিঘিটার নাম হয়ে গেছে মহারাজার দিঘি। বিভিন্ন সময় এই জায়গায় মানুষ যায়, তবে সব থেকে বেশি যায় হচ্ছে পয়লা বৈশাখের সময়। পয়লা বৈশাখের সময় এই জায়গায় একটা মেলা হয়, বিশাল বড় মেলা, এবং সেই সময় এই জায়গায় প্রচুর পরিমাণে লোক আসে। তাহলে চলেন আপনাদের মহারাজার দিঘির সৌন্দর্যটা দেখায় নিয়ে আসি। চলে আসছি মহারাজার দিঘিতে। ঘড়িতে সময় 1:27। আজকে তারিখটা বলে দিই, আজকে হইল 11/9/2024। এই দিঘিটা শুরুতেই আসলে এরকম একটা জায়গা পাবেন, অ্যান্ড দুই পাশে 2টা সিঁড়ি আছে দুই দিকে উঠে যাওয়ার জন্য। আমি বাইকটা আপাতত এই জায়গাটায় রেখে দেন আপনাদের দিঘিটা ঘুরায় দেখাই। আমি আগে বাম পাশের সিঁড়িটা দিয়েই উপরে উঠতেছি। আমি বলছিলাম আমি এর আগে একবার আসছি, সেটা হচ্ছে প্রায় 2 বছর আগে। এই পাশটা একরকম, ওই পাশটা আর একরকম। ওই পাশে একটা বিল্ডিং মতো আছে, অ্যান্ড নিচে একটা মসজিদ আছে, নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা সবই আছে মোটামুটি। কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আসে ঘুরে দেখার জন্য। পৃথু রাজা তার সময়কালে বেশ কয়েকটা দিঘি নির্মাণ করেন, তার মধ্যে এই দিঘিটা হইল সব থেকে বড়। এই দিঘিটা প্রায় 53 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর গভীরতা প্রায় 9 মিটার, মানে বুঝতে পারতেছেন প্রায় 30 ফিট গভীর। তো যথেষ্ট গভীর কিন্তু এই দিঘিটা, এবং জায়গাটা বেশ সুন্দর। পাখির আওয়াজ শুনতে পারতেছেন কিনা আমি জানি না, তবে পাখিতে কিন্তু খুব ডাকাডাকি করতেছে। এখন কথা হলো এই দিঘিটা এত পরিমাণ চর্চায় কেন থাকে, কি এমন রহস্য আছে এই দিঘিতে? যখন পৃথু রাজা বসবাস শুরু করে তখন এই এলাকায় কিচক নামে একটা নিচু গোষ্ঠী বসবাস করত, এবং তারা এই ভিতরগড়ে আক্রমণ করেন। পৃথু রাজা কিন্তু একটু উচ্চ বংশীয় রাজা ছিল, বাট যারা আক্রমণ করে তারা একটু নিচু জাতির ছিল। কিচক আস্তে আস্তে কিন্তু পৃথু রাজার একটা করে দুর্গ দখল করতে থাকে, এবং শেষে এসে এই ভিতরগড়ে আসে। পৃথু রাজা এই আক্রমণে পরাস্ত হয় এবং কিচকের কাছে হেরে যায়, যার কারণে তার আত্মসম্মান এবং ধর্মনাশের একটা সম্ভাবনা তৈরি হয়। এর কারণে তিনি এবং তার পরিবারের যত লোকজন আছে এবং ধনরত্ন যা ছিল সব কিছু নিয়ে এই দিঘিটায় আত্মহনন করেন, যার কারণে এই দিঘিটা এত ঐতিহাসিক একটা দিঘি। প্রচুর পরিমাণে মানুষ আসে এই জায়গাটায় এই দিঘিটা দেখার জন্য। তবে এইটা ওইভাবে দেখলে মানে বলতে পারেন যে নর্মাল একটা দিঘির মতোই, অন্যান্য যেই দিঘি আছে সেই দিঘির মতো, কিন্তু বাংলার একটা ইতিহাস কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। পৃথু রাজার যে ভিতরগড় ছিল সেটা কিন্তু খুব ছোট ছিল না, প্রায় 25 কিলোমিটার এরিয়া নিয়ে তার রাজ্য কিন্তু বিস্তৃত ছিল, যার কারণে বাংলার একটা অভিন্ন মনে করেন ইতিহাস এই জায়গাটায় আছে। এর জন্য অনেকেই আসে ঘুরতে, এবং আমিও আগে একবার আসছি, আর বললাম এই যে আবারও আসছি এই দিঘিটা দেখতে। এই দিঘির পানিটা কিন্তু খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। এই দিঘিতে আর একটা লোককথা পরিচিত আছে, আমি বলি। আমি জানি এটা হয়তো বা অনেকের বিশ্বাস হবে না বা কেউ বিশ্বাস করে। একটা টাইমে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হইতো, তাহলে যে অ্যারেঞ্জমেন্টের জন্য যেই থালা বাসন বা যে রান্নাবান্নার জন্য যে জিনিস, এই জিনিস নাকি এই দিঘির থেকে পাওয়া যাইতো।
আগের দিনে এই দিঘিতে একটা চিরকুট বা কতজন আসবে কি আসবে আশয় বিষয় সব কিছু লিখে রেখে যাইতে হইতো, এবং পরের দিন নাকি থালা বাসন হাঁড়িকুড়ি যা আছে সবই এই জায়গায় আসতো, এবং এই জায়গা থেকে নিয়ে সেই অনুষ্ঠানে ব্যবহার করে আবার পরিষ্কার করে এই দিঘিতেই আবার রেখে গেলে এই দিঘি আবার ভিতরে নিয়ে নিত। তো এরকম অনেক কথাই প্রচলিত আছে এই দিঘি সম্পর্কে। তবে সত্যি কথা বলতে দিঘিটা এমনি খুবই সুন্দর, এবং এই রাজার নামে আর একটা দিঘি আছে, এইটা চেষ্টা করব যাওয়ার পথে আপনাদের দেখানোর যে এই রাজার আর একটা দিঘি কোনটা আছে। এই মোটামুটি এই দিঘির ইতিহাস। আর দুর্গগুলো ছিল ইট দিয়ে তৈরি, সেই সময় ইটের দুর্গ কিন্তু খুব কমই ছিল, বেশিরভাগ রাজার দুর্গ ছিল হচ্ছে মাটির। বাট পৃথু রাজা ইট দিয়ে দুর্গ তৈরি করছিল, তারপরেও তার শেষ রক্ষা হয় নাই। এখন কথা হইলো, না আছে পৃথু রাজা, না আছে কিচক, কিন্তু থেকে গেছে এই দিঘিটা। যদি কখনো পঞ্চগড়ে আসেন অবশ্যই এই দিঘিটায় ঘুরে যাবেন বা এই এরিয়াতে আসবেন। এরিয়াটা খুবই সুন্দর, আপনাদের ভালো লাগবে, এবং খুব নিরিবিলি একটা জায়গা, মানে শান্তশিষ্ট একটা জায়গা। আর একটা কাজ করতে পারেন, এই জায়গায় আসলে অবশ্যই গোসলের একটা প্রস্তুতি নিয়ে আসবেন, যেহেতু পানিটা এত সুন্দর সেহেতু গোসল করেও বেশ মজা পাবেন আপনারা। দিঘিটা পার হয়ে যদি উত্তর পাশে আসেন তাহলে এই যে আমার পিছনে একটা চা বাগান দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর একটা চা বাগান আপনারা এই জায়গায় আসলেও দেখতে পারবেন। তবে এই চা বাগানে যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ এই পাশে তার কাটা দিয়ে ঘেরা রয়েছে। জায়গাটা বেশ সুন্দর, আমি রিকমেন্ড করব যদি পঞ্চগড়ে আসেন তাহলে অবশ্যই আসার জন্য। দিঘির ওই পাশটা আপনাদের ঘুরায় দেখালাম, এখন দিঘির এই পাশটায় আসি। আমি ঢোকার সময় বলছিলাম এই জায়গা ছোট্ট করে থাকার জন্য একটা বিল্ডিং মতো করা আছে, এই যে দেখেন এই পাশে এই জায়গায়, এবং এই পাশেও বসার জন্য জায়গা আছে, ওই যে একটা আছে ওই পাশেও বসার জন্য আর একটা জায়গা আছে। এই জায়গা যদি আসেন তাহলে সত্যি কথা হলো খুব নিরিবিলি একটা সময় কাটাইতে পারবেন। বেশ ঠান্ডা পরিবেশটা, বাইরে যেই রকম লেভেলের গরম তাতে এই জায়গায় গরম নাই বললেই চলে, এরকম গাছপালার মধ্যে তেমন একটা গরম নাই। এই ভ্লগে মোটামুটি আমি যতদূর জানতাম এই দিঘি সম্পর্কে, এর ইতিহাস এটাই তুলে ধরার চেষ্টা করছি, আর দিঘিটা কীরকম এটাও দেখানোর চেষ্টা করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন এই জায়গা থেকে বের হয়ে যাব, যে আর একটা স্পটে যাব, এই রাজারই ইতিহাসের একটা অন্তর্ভুক্ত জায়গা, এই ভ্লগেই দিয়ে দিব, আলাদা করে আর কোনো ভ্লগ বানাইতেছে না, তার জন্য ছোট্ট একটু 2-4টা কথা বলে দেন ওই জায়গার থেকে একবার বাসায় চলে যাবো। আর এই যে একটা বিউটি স্পট বের হয়ে গেছে এইটা আবার বিউটি স্পট বললেও ভুল হবে, বন্ধুরা যদি শুনছে না বলবে এটা হচ্ছে খুচরা বাপের ফল যাই হোক, এখন এই জায়গার থেকে বের হয়ে যাব। বাই বাই মহারাজার দিঘি। এখন দুপুর 2টা 14, তারপরেও বেশ মানুষজন আছে এই জায়গায়। নিচে কিছু ফাস্টফুডের দোকান পাবেন, ফুচকা, এরপরে এই যে চটপটি হাবিজাবি বিক্রি করে, তো এই জায়গায় এসে খাওয়া দাওয়াও করতে পারেন। এখন এই জায়গার আর একটা জিনিস আপনাদের জানায় দিই, এই জায়গায় কিন্তু কোনো প্রকারের টিকিট সিস্টেম নাই। যদি কেউ আপনাদের টিকিট নিতে বলে তাহলে ডিরেক্ট একদম না করবেন, কারণ এটা একদমই সরকারি, যার কারণে এই জায়গায় কিন্তু কোনো প্রকারের টিকিট নাই। ঘড়িতে সময় যখন 2টা 56, তখন আমি চলে আসছি কাজল দিঘি বাজার। এখন বলতে পারেন মহারাজার দিঘির সাথে কাজল দিঘি বাজারের কি কাহিনী। কাজল দিঘি বাজারের সাথেই এই যে একটা দিঘি আছে, এই দিঘিটার নাম হচ্ছে কাজল দিঘি। পৃথু রাজার আমলে এই দিঘিটাও খনন করা হয়, উনি যেই কয়েকটা বড় বড় দিঘি খনন করছে তার মধ্যে এই একটা দিঘিও, এবং এই দিঘিটাও কিন্তু বেশ বড় একটা দিঘি। ঐতিহাসিকদের মতে পৃথু রাজার বড় মেয়ের নাম ছিল হচ্ছে কাজলিনী, তার নামেই এই দিঘিটার নামকরণ করা হয় কাজল দিঘি, যার জন্য মহারাজার দিঘি থেকে আপনাদের এই জায়গাটায় নিয়ে আসলাম, কারণ 2টা দিঘি একটা সুতোই বাঁধা, সেটা হচ্ছে পৃথু রাজা। এই জন্য আমি বলছি পৃথু রাজার যে রাজ্যটা ছিল এই রাজ্যটা কিন্তু ছোটোখাটো কোনো রাজ্য ছিল না, মোটামুটি 25 কিলোমিটার এরিয়া নিয়ে সেই সময়ের রাজাদের মধ্যে বেশ বড় একটা রাজত্ব তার কিন্তু ছিল। এখন সময় হয়ে গেছে বাসার দিকে যাইতে হবে, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, পেটে সুসই মনে করেন ডম মারামারি শুরু করছে, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, বাসায় যাইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অ্যান্ড যেই কাজগুলো আছে সেই কাজগুলো করব। এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ
আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।